প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র তরঙ্গ অধ্যায়ের শেষের দিকে চলে আসছি। আমরা অনেকগুলো ক্লাস অলরেডি নিয়েছি, তোমরা সবাই জানো। আমরা আজকের ক্লাসে বিট পড়াতে যাচ্ছি। তোমরা গত ক্লাসে দেখছো আমরা বিটের তত্ত্বীয় বিষয় নিয়ে অনেকটা কথা বলেছি এবং বিট কি, কিভাবে বিট তৈরি হয় সেই বিষয় নিয়ে আমরা যথেষ্ট পড়ানো হয়েছে এবং বিটের গাণিতিক রাশিমালা আমরা প্রতিপাদন করে দেখাইছি। আজকের ক্লাসে আমরা বিট সম্পর্কিত বিভিন্ন সমস্যাগুলো সলিউশনের জন্য আরও গাণিতিক উচ্চতর বিশ্লেষণগুলো দেখাবো। আশা করি তোমরা সবাই ক্লাসে থাকবা এবং যারা এখন আসো নাই তারা সংযুক্ত হয়ে পড়ো। আমরা চেষ্টা করব বিট সম্পর্কে একটা সুন্দর ভালো ক্লাস উপভোগ করার। তাহলে দেখো, গত ক্লাসে আমরা বিটের গাণিতিক বিশ্লেষণে শেষের দিকে এসে যে সমীকরণটিতে আমরা ছিলাম সেখানে একটি বিস্তারের রাশিমালা আমরা দেখছি। সেই বিস্তারের রাশিমালাটা এরকম ছিল: a equal to a cos two phi f1 minus f2 by 2 into t। দেখো, আমি আবারও বলি, বিট আসলে কি তোমরা জানো। বিট হচ্ছে একই ধরনের এবং প্রায় সমান কম্পাঙ্কের, সামান্য কম্পাঙ্কের পার্থক্য। এখানে দেখো f1 এবং f2, f1 একটু বেশি, f2 একটু কম, এরকম সামান্য কম্পাঙ্কের পার্থক্য বিশিষ্ট দুইটা শব্দ তরঙ্গ যখন উপরিপাতিত হয় তখন তাদের তীব্রতার সামান্য পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটে, একে বলা হয় বিট। আমি গত ক্লাসে তোমাদেরকে বিট তৈরির কৌশল আমি মুখে বলেছি, বোর্ডে দেখাইছি এবং তোমরা কম্পিউটারের মাধ্যমে একটা চিত্রের মাধ্যমে খুব সহজেই সেটা বুঝতে পারছো। যারা এখনও সেই বিষয়গুলো বুঝো নাই, আমি তাদেরকে অনুরোধ করবো তোমরা গত ক্লাসের ভিডিওটি আমাদের সরকারি কলেজ ওয়েবসাইটে আছে, সেটি দেখে নিয়ে আবার আমাদের এই ক্লাসটি দেখবে। তাহলে আশা করি তোমাদের সহজে বুঝতে সুবিধা হবে। আমরা বিটের তত্ত্বীয় বিশ্লেষণ নিয়ে আজকে আলোচনা করব না, আমরা আলোচনা করব বিটের রাশিমালায় এই বিস্তারের রাশিমালা নিয়ে। বিস্তারের এই রাশিমালা নিয়ে আমরা আজকের ক্লাসে পড়াবো এবং দেখাবো যে উচ্চতর ক্রিয়েটিভ প্রশ্নগুলো কিভাবে অতি সহজে এই আজকের ক্লাসের অ্যানালাইসিসের মাধ্যমে আমরা সলভ করতে পারি। তোমরা খাতা কলম রেডি করো এবং মনোযোগ সহকারে দেখতে শুরু করো। আমরা জানি বিটের শর্ত হলো উচ্চ তীব্রতা সম্পন্ন শব্দ এবং নিম্ন তীব্রতা সম্পন্ন শব্দ, মানে উচ্চ শব্দ এবং নিম্ন শব্দ পাশাপাশি থাকতে হবে। উচ্চ শব্দ হওয়ার জন্য অবশ্যই এই বিস্তারকে সর্বাধিক হতে হয়। তাহলে সবাই লিখে ফেলো, খাতা কলম বের করো এবং লিখে ফেলো। একই সাথে যদি তোমরা লেখো তাহলে এটা তোমাদের একটা ভালো প্র্যাকটিস হবে। আমরা জানি পড়ার সাথে সাথে অবশ্যই লেখার অভ্যাসটাও থাকতে হবে।
আচ্ছা সবাই লক্ষ্য করো, আমাদের বোর্ডে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো সবাই উঠায় নাও। এখানে এম এর মান এভাবে হবে, এবং তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়, সাউন্ডের সমস্যা হয়, সে বিষয়গুলো তোমরা জানাও। আচ্ছা, আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো এবং বোর্ডের লেখা বুঝতে পারতেছো, আমার সব কথাও বুঝতে পারতেছো। এখানে লক্ষ্য করো, আমরা গত ক্লাসে বিস্তারের এই সমীকরণ পর্যন্ত তোমার এনে দেখাইছি, এবং এই সমীকরণ লক্ষ্য করো a ইকুয়াল টু a cos 2 পাই f1 মাইনাস f2 বাই 2 ইন্টু t। এখানে a হলো যেই দুইটা তরঙ্গ উপরিপাতনের ফলে বৃত্ত তৈরি হয় তাদের বিস্তার, সেই দুইটা তরঙ্গের বিস্তার একই। তাহলে ইনপুট যে তরঙ্গগুলো আমরা ইউজ করলাম এর আগের ক্লাসে তোমরা বুঝতে পারছো, তাদের বিস্তার a। f1 হলো বেশি কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গটির কম্পাঙ্ক, এবং f2 হচ্ছে কম কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গটির কম্পাঙ্ক, এবং এদের পার্থক্য অনেক সামান্য হতে হবে, 10 এর মধ্যে হতে হবে, 10 এর বেশি পার্থক্য হতে পারবে না। কেন হতে পারবে না সে বিষয়ে আমরা আজকে এ বিষয়ে কথা বলবো, এবং টি সময়ে তরঙ্গটি কোথায় আছে সেই সময় হচ্ছে টি। এখন দেখো, এই দুইটা তরঙ্গ যখন বৃত্ত তৈরি করে তখন তাদের লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ কখন হবে? বৃত্ত তৈরি হলে তোমরা জানো লব্ধি তরঙ্গ দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সর্বোচ্চ বিস্তারের আর একটা সর্বনিম্ন বিস্তারের, মানে উচ্চ শব্দ এবং নিম্ন শব্দ। একটা উচ্চ শব্দ এবং একটা নিম্ন শব্দ পাশাপাশি অবস্থান করে, তখন একটা বৃত্ত তৈরি হয়। তাহলে কখন উচ্চ শব্দ তৈরি হবে সেই বিষয়টা আমরা এখন দেখব। উচ্চ শব্দ তৈরি হওয়ার জন্য বিস্তারও হতে হবে সর্বোচ্চ। তাহলে উচ্চ শব্দের জন্য যে বিস্তার তৈরি হবে সেই বিস্তারের আমরা এ তো পূর্ব নির্ধারিত, এ পুনরায় পরিবর্তন করার কোনো সুযোগ নাই, এ পরিবর্তন করার কোনো সুযোগ নাই। তাহলে আমরা বিস্তার সর্বোচ্চ করার জন্য এই অংশটুকু পরিবর্তন করতে পারবো। এই অংশটুকু পরিবর্তন হয় সময়ের সাথে সাথে, তাহলে সময় পরিবর্তন হয়ে এই অংশের পরিবর্তন হতে পারে। এখন আমরা দেখব যে এই অংশের পরিবর্তন করার জন্য সময়কে কিভাবে চেঞ্জ করতে হবে। তাহলে যেহেতু এই 2a পূর্ব নির্ধারিত হয়ে গেছে, এই অংশের আর পরিবর্তন নাই, এই অংশ যখন +1 অথবা -1 হবে, আমরা দেখাচ্ছি তরঙ্গের ক্ষেত্রে +1 মানে উপরে যে সর্বোচ্চ হয়, যেমন ধরো এটা একটা সাইন ওয়েভে, এটা +1 এ সর্বোচ্চ আর এখানে -1 এ সর্বোচ্চ, মানে এদিকে প্লাস এদিকে মাইনাস। তাহলে উপরে যেও সর্বোচ্চ হতে পারে, মাইনাস এসেও সর্বোচ্চ বিস্তার হতে পারে। তোমরা জানো এই অংশটুকুকে বলা হয় বিস্তার, সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে উপরে হোক অথবা নিচে হোক। তাহলে cos এই অংশের +1 হলে উপরে সর্বোচ্চ, -1 এর নিচে সর্বোচ্চ।
তাহলে সর্বোচ্চ বিস্তার তৈরি হওয়ার শর্ত দুইটি, একটা হলো +1 একটা -1, একসাথে আমরা বলি +-1, একত্রিতভাবে বলা যায় কি +-1। তাহলে দেখো cos এই অংশে +-1 হয়, cos ওইদিকে পাঠায় দেওয়া হলো cos ইনভার্স +-1, এবং cos এর মান +-1 অথবা -1 হয় কোনগুলোতে, যখন cos 0 ডিগ্রি অথবা পাই 2π m পাই, m এর মান 0 1 2 এইভাবে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, তখন cos এর মান +-1 হয়। এবং সেক্ষেত্রে আমরা সেই মানগুলোতে t রেখে বাকি এই টোটাল অংশটা আমরা ওইদিকে পাঠাই যখন দিলাম, তখন 0-র সাথে একবার গুণ হয়ে গেল, পায়ের সাথে একবার গুণ হলো, 2π এর সাথে গুণ হলো, এইভাবে ডট ডট m পায়ের সাথেও এই অংশটা গুণ হয়ে যাবে। এবং কাটাকাটি করার পর আমাদের কি অংশ রয়ে গেল দেখো, 0 1/f1 - f2 2/f1 - f2 m/f1 - f2। 1 নম্বর সমীকরণ হচ্ছে সেই সময়গুলোর সমীকরণ যেই সময়ে cos এর এই মান +-1 হয়, এবং cos এর এই মান যখনই +-1 হবে তখন এই বিস্তার হয়ে যাবে সর্বোচ্চ 2a, সর্বোচ্চ 2a। তাহলে সময়গুলো আমরা পেয়ে গেলাম। এখন যদি বলা হয় কততম কোন কোন সময়গুলোতে বিট সর্বোচ্চ বিস্তার সম্পন্ন শব্দ বা উচ্চ শব্দ তৈরি করবে, তখন এই f1 - f2 মান বসাইলে 1/f1 - f2, তাহলে 0 সময়ে এবং 1/f1 - f2 সময়ে, 2/f1 - f2 সময়ে, এইভাবে m/f1 - f2 সময়গুলোতে আমরা বিটের ক্ষেত্রে সর্বোচ্চ বিস্তার সম্পন্ন উচ্চ শব্দ পেয়ে থাকি। তাহলে এখানে একটা উচ্চ শব্দ হবে, এর পাশে এই সময় একটা উচ্চ শব্দ হবে, এখানে তাহলে প্রথম উচ্চ শব্দ হবে, আমরা যদি সময় 0-তে বলি, এটা হবে দ্বিতীয় উচ্চ শব্দ, এটা হবে তৃতীয় উচ্চ শব্দ, এইভাবে m-তম উচ্চ শব্দ আমরা এভাবে পেয়ে যাব। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই উচ্চ শব্দগুলো এইভাবে পর্যায়ক্রমে তৈরি হবে। এখন একটা উচ্চ শব্দ থেকে আরেকটা উচ্চ শব্দের ব্যবধান কত, তাহলে দ্বিতীয় সময় থেকে প্রথম সময়টা বিয়োগ করতে হবে, অথবা তৃতীয় থেকে দ্বিতীয় বিয়োগ করতে হবে, একই রেজাল্ট আসবে। এখানে দেখো তাহলে দুইটা প্রবল শব্দ, এটা হলো প্রথম প্রবল শব্দ, এটি হলো দ্বিতীয় প্রবল শব্দ, তৃতীয় প্রবল শব্দ, এভাবে n-তম প্রবল শব্দ আমরা এখানে পাবো। তাহলে দুইটা প্রবল শব্দের মধ্যবর্তী ব্যবধান কি হবে, 1/f1 - f2 -0। দেখো প্রথম প্রবল শব্দের সময় হচ্ছে 0, দ্বিতীয় প্রবল শব্দের সময় 1/f1 - f2। তাহলে দ্বিতীয় প্রবল শব্দ এবং প্রথম প্রবল শব্দের মধ্যে সময়ের ব্যবধান হলো দ্বিতীয় প্রবল শব্দের সময় মাইনাস প্রথম প্রবল শব্দের সময়, তাহলে 1/f1 - f2। তাহলে আমরা ফাইনালি কি বলতে পারি, আমরা বলতে পারি 1/f1 - f2 সময় পর পর প্রবল শব্দ তৈরি হয়। তাহলে প্রবল শব্দ তৈরি হয় কত সময় পর পর, 1/f1 - f2। তাহলে এই সময় তুমি কিভাবে বের করবা, কম্পাঙ্ক প্রথম সুষলাকার এবং দ্বিতীয় সুষলাকার কম্পাঙ্ক মান বসায় দিলে তুমি বুঝে যাবা যে কত সময় পর পর প্রবল শব্দগুলো তৈরি হয়। তাহলে তোমরা যদি এই সম্পর্কে বুঝতে কোনো সমস্যা হয় সেগুলো তোমরা কমেন্টসে জানাও, বা আমরা যে ক্লাস নিচ্ছি এখানে যদি কোনো শব্দ শুনতে সমস্যা হয় সেগুলোও জানাও, এবং সবাই অনলাইনে সংযুক্ত হয়ে আমাদের ক্লাসগুলো দেখো। তাহলে দেখো ছাত্রছাত্রী, আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়ে আমরা কথা বললাম সেখানে আমরা যা দেখাইলাম তার ক্লোজিংটা হচ্ছে ইকুয়েশন 2-তে। ইকুয়েশন 2 এর মাধ্যমে কি দেখা যায়, দুইটা উচ্চ শব্দ বা প্রবল শব্দের মধ্যবর্তী সময় হচ্ছে 1/f1 - f2। এই বিষয়টা তোমরা ভালোভাবে মনে রাখো।
আচ্ছা, তাহলে এখন লক্ষ্য করো, আমরা একটু আগে দেখলাম যে বিটের ক্ষেত্রে প্রবল শব্দ বা উচ্চ শব্দ বা সর্বাধিক বিস্তার সম্বলিত শব্দ তৈরি হওয়ার ক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে বিস্তার সর্বোচ্চ হতে হবে, সেক্ষেত্রে +-1 হতে হবে, সেক্ষেত্রে সময় ব্যবধান হয় 1/f1-f2। কিন্তু বিট হতে হলে শুধু কি আসলে সর্বোচ্চ শব্দ হলে হয় না, বিট হতে হলে একটি প্রবল শব্দের পরে আরেকটি নিম্ন শব্দ বা নিঃশব্দ বা শব্দহীন শব্দ তৈরি হতে হয়। তাহলে একটা তোমরা মিউজিকের ক্ষেত্রে বিট লক্ষ্য করবা, বিট কেমন হয়, একটানা উচ্চ শব্দ না, একটা প্রবল শব্দ সাথে সাথে একটা নিঃশব্দ। দেখবে একটা মিউজিকের একটা বিট দেয় মানে কি, বিট দেয় মানে কোন মিউজিকের বিট বলতে আমরা কি বুঝি, এরকম দেখবে উচ্চ শব্দ নাই, আবার শব্দ নাই, শব্দ উচ্চ শব্দ, শব্দ নাই, এভাবে বিট তৈরি হয়। তাহলে উচ্চ শব্দ তৈরি হওয়ার শর্ত হচ্ছে সময় ব্যবধান 1/f1-f2। এখন আসো, এই যে উচ্চ শব্দ এবং তার পাশে একটা নাই শব্দ বা জিরো শব্দ, আবার উচ্চ শব্দ, আবার জিরো শব্দ, এই জিরো শব্দ বা নিঃশব্দ বা কম শব্দ, কম বিস্তার সম্পন্ন শব্দগুলো আসলে কিভাবে তৈরি হয় সেই বিষয়ে আমরা এখন দেখব। তোমরা এখানে দেখো, এখানে বোর্ডে নিম্ন শব্দ তৈরি হওয়ার জন্য বিস্তার হতে হবে সর্বনিম্ন, এবং সর্বনিম্ন বিস্তার মানে কজের মান হতে হবে 0। তাহলে কজের এই অ্যাঙ্গেলের মান 0 কখন হবে, যখন কজের অ্যাঙ্গেল π/2, 3π/2, 2m + 1π/2 এই অ্যাঙ্গেলগুলো তৈরি হবে, এবং সেই অ্যাঙ্গেলগুলোতে টি রেখে আমরা টোটাল এই পাটে দেখো 2 কেটে দিয়েছি, এবং এই অংশটা আমরা ওদিকে গুণ করে দিলাম। কাটাকাটির পর ফাইনালি কি হলো, t = 1/2 × f1-f2, 3/2 × f1-f2, 2m + 1/2 × f1-f2 সমীকরণ 1। তাহলে এই সময়গুলোতে আমরা নিঃশব্দ বা নিম্ন শব্দ বা কম শব্দ পাবো। এই সময়গুলোকে তোমরা একটু লক্ষ্য করো। তাহলে উচ্চ শব্দ পাওয়ার সময় সমীকরণ আমরা দেখাইছিলাম, এখন আমরা আবার দেখাইলাম কখন নিম্ন শব্দ তৈরি হয়। তাহলে এই নিম্ন শব্দগুলো যে তৈরি হয়, এই শব্দটি হলো প্রথম নিম্ন শব্দ, এই শব্দটি হলো দ্বিতীয় নিম্ন শব্দ। তাহলে প্রথম নিম্ন শব্দ এবং দ্বিতীয় নিম্ন শব্দের সময়, তাহলে এই সময় যদি প্রথম নিম্ন শব্দ হয়, তাহলে দেখো একটা তোমার বিটের ক্ষেত্রে একটা উচ্চ শব্দ নিম্ন শব্দ, উচ্চ শব্দ নিম্ন শব্দ, উচ্চ শব্দগুলো নিয়ে আমরা স্টাডি করলাম। এখন নিম্ন শব্দের ক্ষেত্রে এই যে নিম্ন শব্দটা বিটের জন্য অপরিহার্য, সেই প্রথম নিম্ন শব্দ তৈরি হয় 1/2 × f1-f2 এই সেকেন্ড সময়ে, এবং দ্বিতীয় নিম্ন শব্দ তৈরি হয় 3/2 × f1-f2 এই সেকেন্ড সময়ে। তাহলে দ্বিতীয় নিম্ন শব্দ এবং প্রথম নিম্ন শব্দের বিয়োগফলই হবে দুইটা পরপর নিম্ন শব্দের সময় ব্যবধান। তাহলে আমরা দ্বিতীয় নিম্ন শব্দের সময় মাইনাস প্রথম নিম্ন শব্দের সময়, এখানে দেখবা ক্যালকুলেশন করলে আমরা ফাইনালি পাই 1/f1-f2। তাহলে 1/f1-f2 সময় পরপর নিম্ন শব্দ শোনা যায়। তাহলে পরপর দুটি, আমরা শুধু ব্যবধান লিখছি, এটা হচ্ছে পরপর দুটি নিম্ন শব্দের সময় ব্যবধান, পরপর দুটি নিঃশব্দ বা নিম্ন শব্দের সময় ব্যবধান কি দাঁড়ালো 1/f1-f2, 1/f1-f2।
আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে অ্যানালিটিক্যাল একটা জায়গায় এসে পড়েছি। আমরা কঠিন বলবো না, আমরা অন্যভাবে বলবো যে একটু গভীরভাবে, একটু তত্ত্বীয় জ্ঞান রেখে পরিচ্ছন্নভাবে চিন্তা করলে আমরা বিষয়গুলো বুঝতে পারবো। আর যদি ব্যস্ততার মধ্যে থাকো, গুরুত্ব না দাও, তাহলে এই বিষয়গুলো কখনোই ক্লিয়ার হতে পারবে না। আমরা এতদিন ধরে যা পড়াচ্ছি তার একটা এন্ডিংও বলা যায়। এই অংশটুকু বোঝার জন্য আমরা ধীরে ধীরে তোমাদেরকে পড়িয়ে আসতেছি ভালোভাবে, এবং তোমরা একটু যদি লক্ষ্য করো তাহলে আশা করি সবাই বুঝতে পারবা। এই টপিক থেকে প্রচুর প্রশ্ন হয়, সে প্রশ্নগুলো সলিউশন আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের আশা করি হয়ে যাবে। এবং আমরা শেষের দিকে চলে আসছি, আর একটা ক্লাস নিয়ে হয়তো আমরা এই অধ্যায় শেষ করব। আচ্ছা, তাহলে দেখো ছাত্রছাত্রী, তোমরা দেখো বোর্ডে লক্ষ্য করো। আমরা জানলাম পরপর দুটি প্রবল শব্দ এবং নিঃশব্দের সময় ব্যবধান হলো t = 1/f1 - f2। তাহলে দুইটা প্রবল শব্দই হোক বা দুইটা নিঃশব্দ হোক, সেগুলো তৈরি হতে সময় লাগে 1/f1 - f2, যেটা আমরা এখান থেকে দেখতে পারি। 1/f1 - f2 সময় পর পর দুইটা প্রবল শব্দ হয় এবং দুইটা নিঃশব্দ এই সময় পর পর হয়। সুতরাং দুটি প্রবল শব্দের মধ্যে একটা নিঃশব্দ থাকে। আবার একইভাবে বলা যায় দুইটা নিঃশব্দের মাঝখানেও একটা প্রবল শব্দ থাকে। কারণ দেখো, প্রবল শব্দ নিঃশব্দ, প্রবল শব্দ নিঃশব্দ, প্রবল শব্দ, এভাবে বৃত্ত তৈরি হয়। কিভাবে বৃত্ত তৈরি হয়? প্রবল শব্দ, তার পাশে থাকে নিঃশব্দ, আবার নিঃশব্দের পাশে থাকে প্রবল শব্দ, প্রবল শব্দের পাশে আবার থাকে নিঃশব্দ, এইভাবে বৃত্ত তৈরি হয়। তাহলে যদি এইভাবে বৃত্ত তৈরি হয়, তাহলে একটা প্রবল শব্দ এবং একটা নিঃশব্দ মিলে হয় একটা বৃত্ত। এটা হয় একটা বৃত্ত। তাহলে আমরা বলতে পারি একটা প্রবল শব্দ থেকে আরেকটা প্রবল শব্দের মধ্যবর্তী সময় হচ্ছে 1/f1 - f2, অথবা একটা নিঃশব্দ থেকে আরেকটা নিঃশব্দের মাঝখানে সময় হচ্ছে 1/f1 - f2। দুইটা প্রবল শব্দের মাঝখানে একটা নিঃশব্দ দেখো, আবার দুইটা নিঃশব্দের মাঝখানেও একটা প্রবল শব্দ। আশা করি তোমরা বিষয়টা ধরতে পারছো এবং সেটুকু সক্ষমতা তোমাদের আছে। এখান থেকে দেখো সেই বিষয়টা বোঝা যায় যে দুইটা প্রবল শব্দের মাঝখানে নিঃশব্দ, দুটো নিঃশব্দের মাঝখানে প্রবল শব্দ। এখন দেখো, তাহলে আমরা বলতে পারি যে 1/f1 - f2 সময়ে একটি প্রবল ও একটি নিঃশব্দ শোনা যায়। তাহলে এই সময়ের মধ্যে দুইটা, একটা প্রবল থেকে একটা প্রবল শব্দে যদি এখান থেকে এই পর্যন্ত যেতে যদি এই 1/f1 - f2 সময় লাগে, তাহলে এই সময়টুকুই হলো 1/f1 - f2। তাহলে একটা প্রবল শব্দ এবং একটা নিঃশব্দ মিলে হচ্ছে 1/f1 - f2। তাহলে 1/f1 - f2 সময়ে একটা প্রবল শব্দ শোনা যাচ্ছে, ওখান থেকে দেখো আবার একটা নিঃশব্দ শোনা যাচ্ছে। আর একটা প্রবল এবং একটি নিঃশব্দ মিলে তৈরি হয় একটি বিট, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। তাহলে 1/f1 - f2 সেকেন্ড সময়ে বিট হয় একটি। 1/f1 - f2 সময়ে যদি বিট হয় একটা, তাহলে 1 সেকেন্ডে কতটুকু বিট হয়? 1 সেকেন্ডে বিট হয় f1 - f2 পরিমাণ। 1 সেকেন্ডে বিট হয় f1 - f2t। এখন দেখো, আমরা শুরুতে ধরে নিয়েছিলাম যে f1 is greater than f2। এখন এই দুইটা কম্পাঙ্কের মধ্যে যদি এমন হয় যে কোনো একটা কম্পাঙ্ক আমাদের জানা, অপর কম্পাঙ্ক আমাদের অজানা, এখন এবং f1 যে বড় হবে এরকম কোনো শর্ত নাই। f1 বড় হতে পারে, f2 বড় হতে পারে। আমরা f1 বড় ধরে নেওয়ার কারণে f1 - f2 আসছে। এখন যদি f2 বড় হয় তাহলে f2 - f1 হবে। সুতরাং আমরা বলতে পারি f1 ডিফারেন্স অফ f2, মানে কোনটা বড় আমাদের জানা নাই, কিন্তু দুইটার বিয়োগফলের সমান হবে। অবশ্যই দুইটার বিয়োগফলের সমান আসলে এখানে তৈরি হবে। তাহলে বিটের হার 1 সেকেন্ডে যতগুলো বিট তৈরি হয় তাকে বলা হয় বিটের হার।
তাহলে বিটের হার হবে কম্পাঙ্কের পার্থক্যের সমান। তাহলে দেখো 1 নম্বর সমীকরণ থেকে আমরা ফাইনালি কি বলতে পারি, বিটের হার n। বিটের হার বলতে কি বোঝায়, 1 সেকেন্ডে যতগুলো বিট তৈরি হয় তাকে বলা হয় বিটের হার। তাহলে বিটের হার হচ্ছে কম্পাঙ্কের পার্থক্যের সমান। আমরা আবারও বলতেছি f1 ডিফারেন্স অফ f2, মানে কোনটা যে বড় ছোট সেটা আমরা জানি না, সেটা আমরা পরে দেখব। তাহলে n ইকুয়াল f1 ডিফারেন্স অফ f2, এই সমীকরণটা আমরা পাইলাম। এই সমীকরণকে বলা হয় বিটের হার কম্পাঙ্কের পার্থক্যের সমান। তাহলে আমাদের যে সমীকরণ এখন আসলো n ইকুয়াল f1 ডিফারেন্স অফ f2 সমীকরণ 1। এখানে f1 f2 দুইটা কম্পাঙ্ক এবং একটা কম্পাঙ্ক আরেকটা কম্পাঙ্ক এবং বিটের হার। বিটের হার মানে 1 সেকেন্ডে যতগুলো বিট তৈরি হয়। তাহলে যদি কম্পাঙ্কের পার্থক্য বেশি হয়, ধরো এটা হলো 255, এটা হলো 250, তাহলে পার্থক্য 5। তাহলে বিট তৈরি হবে 5টা 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে বিট তৈরি হবে 5টা যখন তাদের কম্পাঙ্ক একটা 255 আর একটা 250। আবার যদি হয় 256 আর 250 তাহলে হবে 6টা। যদি হয় 254 250 তাহলে হবে 4টা। তাহলে দেখো ছাত্রছাত্রী, তোমরা কম্পাঙ্কের পার্থক্যের উপর ডিপেন্ড করছে বিট কয়টা হবে, এবং তোমাদের মনে রাখতে হবে এই কম্পাঙ্কের পার্থক্য খুব বেশি হতে পারবে না। কেন খুব বেশি হতে পারবে না? ধরো কম্পাঙ্কের পার্থক্য বেশি যদি হয়, দশায় বেশি যদি হয়, ধরো কম্পাঙ্কের পার্থক্য এমন হলো যে আমরা একটা দিলাম 260 আর এটা হলো 240, তাহলে হয়ে গেল কম্পাঙ্ক পার্থক্য 20। তাহলে কম্পাঙ্কের পার্থক্য যদি 20 হয় তাহলে কি দাঁড়ালো দেখো, 1 সেকেন্ডে কয়টা বিট তৈরি হবে? 20টা বিট। 1 সেকেন্ডে 20টা বিট তৈরি হওয়া মানে কি, প্রত্যেক সেকেন্ডে 20টা উচ্চ শব্দ এবং পাশাপাশি 20টা নিঃশব্দ তৈরি হবে। তাহলে 1 সেকেন্ডে যদি 20টা উচ্চ শব্দ এবং 20টা নিঃশব্দ তৈরি হয়, আমরা জানি 0.1 সেকেন্ড আমাদের মস্তিষ্কে একটা শব্দের রেস্ট থেকে যায়। তাহলে একটা প্রবল শব্দের রেস্ট যদি 0.1 সেকেন্ড থাকে, আরেকটা প্রবল শব্দ 0.1 সেকেন্ডের পরে আসতে হবে, না হলে আমরা নিঃশব্দগুলো শুনতে পারবো না। নিঃশব্দ শোনা মানে কোনো শব্দ মানে না শোনা। তাহলে যদি 1 সেকেন্ডে 20টা বিট তৈরি হয় তাহলে নিঃশব্দগুলো আর বোঝা যাবে না, মনে হবে একটা না শব্দ। আমি আবারও বলতেছি, আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড মানে 1 সেকেন্ডের 10 ভাগ সময়ে একটা শব্দের রেস্ট থেকে যায়। সেই সময়ের মধ্যে যদি আরেকটা শব্দ চলে আসে তাহলে আমরা দ্বিতীয় শব্দকে আর আলাদা করতে পারবো না, মনে হবে একটা না শব্দ। কিন্তু যদি 10টার কমে হয় বিট, তাহলে আমরা প্রত্যেকটা বিটকে আলাদাভাবে বুঝতে পারবো। তাহলে যদি কম্পাঙ্কের পার্থক্য 20-এর উপরে হয় বা 10-এর উপরে হয়, তাহলে আমরা বিট তৈরি হবে ঠিকই, কিন্তু আমাদের মস্তিষ্ক সেই বিটকে বুঝতে পারবে না। আমাদের মস্তিষ্ক বিটকে তখনই, আর শব্দ যদি আমরা বুঝতেই না পারি তাহলে সেই শব্দ আসলে আমাদের আর, তখন আমরা একটা মিউজিক শুনতে বিট ব্যবহার করি, বা একটা মিউজিকে যদি বিট থাকে, সেই বিট যদি তুমি শুনতে না পারো তাহলে সেই বিটে আসলে আর প্রয়োজন থাকে না। সুতরাং আমরা যদি একটা অর্থবহ বিট তৈরি করতে চাই তাহলে অবশ্যই দুইটা কম্পাঙ্কের পার্থক্য অবশ্যই 10-এর মধ্যে হতে হবে। তাহলে আমি আবারও বলি, ছাত্রছাত্রী সবাই লক্ষ্য করো, দুইটা কম্পাঙ্কের পার্থক্য 10-এর মধ্যে হতে হবে। 10-এর বেশি হলে আমাদের এমনভাবে বিট তৈরি হবে সেই বিট আমাদের মস্তিষ্ক বুঝতে পারবে না, কারণ আমাদের মস্তিষ্ক একটা শব্দ 0.1 সেকেন্ড পর্যন্ত তার রেশ মস্তিষ্কে থেকে যায়।
সেই সময়ের মধ্যে আরেকটা বিট চলে আসলে আমরা উচ্চ শব্দগুলো শুনতে পারবো, নিম্ন শব্দগুলো আর বুঝতে পারবো না, মধ্যবর্তী যে গ্যাপগুলো আর তুমি ধরতে পারবে না। তাহলে অবশ্যই কম্পাঙ্কের পার্থক্য 10-এর মধ্যে হতে হবে। এখন আমি তোমাদের এর ব্যবহার সম্পর্কে দেখাবো। তার আগে আমরা বলি, আমরা যদি ধরে নেই F1 অজানা, সবসময় তোমরা F1 কে অজানা ইউজ করো, সমস্যা নাই, সবসময় F1 ইউজ করো অজানা। আর F2 ইউজ করো জানা। তাহলে অজানাকে যেহেতু জানতে হয়, আমরা এখন এই সমীকরণকে ব্যবহার করতে পারি একটা অজানা কম্পাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে। আর যেই বস্তু দিয়ে আসলে কম্পন তৈরি করে শব্দ তৈরি করা তাকে বলা হয় সুস্বলাকা। সুস্বলাকার কম্পাঙ্ক, আমরা অজানা সুস্বলাকার কম্পাঙ্ক যদি বের করতে চাই তাহলে F1 বের করতে হবে। এখন দেখো F1 বড় হতে পারে, F1 ছোট হতে পারে। F1 যদি বড় হয় তাহলে n ইকুয়াল হবে F1 মাইনাস F2, আর F1 যদি ছোট হয়, F1 বড়, F1 যদি ছোট হয় তাহলে F2 মাইনাস F1। আচ্ছা, তখন দেখো F1 ইকুয়াল n প্লাস F2 প্লাস n। F1 যখন বড় হবে তখন হবে F2 প্লাস n, আর F1 যদি ছোট হয়, F1 ছোট হলে n ইকুয়াল F2 মাইনাস F1, তখন F1 ইকুয়াল F2 মাইনাস n। তাহলে অজানা সুস্বলাকার কম্পাঙ্ক যদি F1 হয়, জানা সুস্বলাকার কম্পাঙ্ক যদি F2 হয়, এবং 1 সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা বা বিটের হার যদি হয় n, তাহলে দুইটা সমীকরণ আমরা পাইলাম। সেটা হচ্ছে অজানা সুস্বলাকার কম্পাঙ্ক F1 যদি বড় হয়, বড় হতে পারে ছোট হতে পারে, বড় আর ছোট মাঝামাঝি থাকবে না, কারণ একটা যদি হয় 250, একটা যদি হয় 255, তাহলে এদের বিট কত হবে? 1 সেকেন্ডে উৎপন্ন বিট হবে 5টা, কারণ আমরা জানি F ইকুয়াল F1 মাইনাস F2। এখন যদি F1 এটা হয় তাহলে F2 মাইনাস F1। সুতরাং দেখো F1 ইকুয়াল F2 প্লাস n, যখন অজানা সুস্বলাকাটা বড় তখন F2 সাথে n যোগ হয়ে যাবে, আর যখন অজানা সুস্বলাকাটা ছোট তখন F2 সাথে n বিয়োগ হয়ে যাবে। এখন আমরা আগামী ক্লাসে দেখব, একটা টেবিল করে আমি দেখাবো যে কোথায় কোন সমীকরণ ব্যবহার করতে হবে, কখন অজানা সুস্বলাকা বড় হবে, কখন ছোট হবে। আমি এক টেবিলের মাধ্যমে সব ধরনের প্রবলেম সলভ করার শেখাই দেব, এবং আগামী ক্লাসে আমি একটা ক্রিয়েটিভ প্রশ্ন করায় দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা সহজে বিষয়টা বুঝতে পারো। আমরা আশা করব তোমরা বিটের গাণিতিক বিশ্লেষণ অনেকটাই বুঝতে পারতেছো। আমি আবার একটু যদি তোমাদেরকে রিভিউ করি, আমরা বলছিলাম যে বিট আসলে একটা ঘটনা, একটা ফেনোমেনন, একটা সাউন্ড সুপারপজিশন ফেনোমেনন, একটা উপরিপাতনের ফলাফল। বিট তৈরি হতে হলে বিট তৈরি হলে সমান বিস্তার এবং প্রায় সমান কম্পাঙ্কের দুইটা শব্দ। প্রায় সমান কম্পাঙ্ক কেন সেটা আজকের ক্লাসে আমরা ক্লিয়ার করলাম। প্রায় সমান কম্পাঙ্ক মানে খুব কাছাকাছি কম্পাঙ্ক না হলে, কম্পাঙ্কের পার্থক্য বেশি হলে বিট বেশি তৈরি হবে 1 সেকেন্ডে, এবং 1 সেকেন্ডে বিট বেশি হলে আমাদের মস্তিষ্ক সেই বিটকে আর বুঝতে পারবে না, কারণ আমাদের মস্তিষ্ক বুঝতে হলে একটা শব্দ অবশ্যই 0.1 সেকেন্ড পর পর তৈরি হতে হবে, তার থেকে কম সময় তৈরি হতে হবে না। কারণ 1 সেকেন্ডে 10টার বেশি শব্দ যদি চলে আসে, আমাদের ব্রেন ওই 10টা শব্দকে আলাদা করে আর ডিটেক্ট করতে পারবে না। বা দুইটা উচ্চ শব্দের মাঝখানে যে নিঃশব্দটা ছিল, সেই নিঃশব্দটা একটা বিট হতে হলে একটা উচ্চ শব্দ, পাশে আবার একটা নিঃশব্দ, আবার একটা উচ্চ শব্দ। তাহলে একটা বিট হতে হলে যে উচ্চ শব্দ, পাশে আবার নিঃশব্দ, আবার উচ্চ শব্দ, আবার নিঃশব্দ, তাহলে এটা হচ্ছে উচ্চ শব্দ, এটা নিঃশব্দ, এটা উচ্চ শব্দ, এটা নিঃশব্দ, তাহলে একটা উচ্চ শব্দ এবং আরেকটা উচ্চ শব্দ। এখন যদি
বিট 10 থেকে বেশি হয় আমাদের মস্তিষ্ক এই উচ্চ শব্দ শুনবে, তারপর নিঃশব্দের অঞ্চলটা আর থাকবে না, কারণ এই উচ্চ শব্দ আরেকটা উচ্চ শব্দ তৈরি হওয়ার মধ্যে এই নিঃশব্দের জায়গায় তার ব্রেনের মধ্যে ওই আগের উচ্চ শব্দটা বাজতে থাকবে, কারণ মস্তিষ্কে তার রেস্ট থেকে যাবে, তখন এই নিঃশব্দগুলো আর বুঝতে পারবে না, তার কাছে মনে হবে একটানা শব্দ, সবগুলোই মনে হবে উচ্চ শব্দ। তাহলে একটা মিউজিকের যদি টানা উচ্চ শব্দ মনে হয়, যদি নিঃশব্দগুলো মনে না হয়, তাহলে আমরা সেই বিট শুনতে পারবো না। সুতরাং বিট অবশ্যই 10টার মধ্যে হতে হবে। আমরা এভাবে দেখলাম। এখন আমরা দুইটা সমীকরণ, একটা মূল সমীকরণ n = f1 ডিফারেন্স অফ f2, f1 বড় হতে পারে ছোট হতে পারে, আমরা f1 কে বলছি অজানা, এবং অজানার কম্পাঙ্ক নির্ণয়ের দুইটা সূত্র তৈরি হলো f2 প্লাস n। একটু কমপ্লেক্স হবে বিষয়গুলো, আগামী ক্লাসও তোমাদের অনেক ঠান্ডা মাথায় বুঝতে হবে এবং অনেক তোমরা একটু পড়ে নিও বিট বিষয়গুলো। এবং এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো বিট, এবং বিটগুলো অনেকেই ঠিক মতো বুঝতে পারে না, সেগুলো নিয়ে সমস্যা থেকে যায়। আমরা কোনো সমস্যা রাখবো না। তোমরা দেখো f1 দুইভাবে বের করা যাবে। f1 যদি বড় হয়, দুইটা কম্পাঙ্ক আছে, f1 যদি বড় হয় তাহলে f1 = f2 প্লাস n। তাহলে দেখো f1 বড় হলে কি হবে, 250 প্লাস 5 255, আর f1 ছোট হলে কি হবে, 255 মাইনাস 5 250। তাহলে f1 ছোট মানে f1 250 তখন, আর f1 যদি বড় হয় তাহলে f1 হবে 255। এই দুই সূত্রের মাধ্যমে আমরা বিষয়গুলো বের করতে পারবো। আমরা সামগ্রিক সব ধরনের প্রবলেম এক প্রশ্নের মাধ্যমে, এক টেবিলের মাধ্যমে দেখাই দিব। তাহলে তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো, এবং তোমরা বাসায় পড়াশোনা করো এবং এই অধ্যায় ভালোভাবে আরো ভালোভাবে দেখো, এবং আমি চেষ্টা করবো আগামী ক্লাসে বিটের টেবিল করে সব বিষয়গুলো আরো ক্লিয়ার করে দেওয়ার। এবং আমরা অধ্যায় শেষের দিকে চলে আসছি, আমরা এই অধ্যায় শেষ করে পরবর্তী অধ্যায়ে আবার যাব। তোমরা ভালোভাবে সেভাবে পড়ো। তো সবার জন্য সবাই সুস্থ থাকো সেই শুভকামনা করে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।